মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় নাই, মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানে ঘটাকালে। সেনা অভ্যুত্থান তো আর খালেতে মার্বেল খেলে না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয়। আমার মূল প্রশ্নটা ছিল যে কোন পরিস্থিতিতে ৭৫-এর 15ই আগস্ট হলো? খুবই স্পর্শকাতর প্রশ্ন ইলিয়াস। নিজের বাদ্য নিজে বাজানো অনেক সময় ঠিক হয় না, কিন্তু তুমি যখন প্রশ্ন করেই বসলে তখন এই আমার ইউটিউব চ্যানেলে আমি আজকে প্রায় 5 বছর হলো ভিডিও লাইভ করি, প্যাকেজ দেই। সোফার আই রিমেম্বার আমার সবচেয়ে বেশি একসাথে ভিউয়ার ছিল সম্ভবত 20 বা 25 হাজার। আমি মাত্র খেয়াল করলাম এই মুহূর্তে 1,70,000 মানুষ এট এ টাইমে ওয়াচিং আওয়ার ভিডিওস। এটা তো তোমার the credit goes to you. Oh, credit goes to you, man. মানে যাচ্ছি হয় আল্লাহর ইচ্ছায় হয়। আমি একজন আমি এই জন্যই বললাম যে আপনার নিজের ঢোল আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন, আপনি তো বাজান নাই, 50 বছর চুপ ছিলেন। যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন, সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল, সেই ৭৫-এর পরে আর হয়তো 2-1 বছর লাগতো শেখ মুজিবের সেখানে নিয়ে যেতে। তো আমাদেরকে এই যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন, এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই, যে কারণে আজকে মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই। অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল, সেই সম্মানটুকু আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে মধ্যেই আবার 2024 আসে। তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয় দেরি তো অবশ্যই হয়েছে, কিন্তু আমাদের জানা উচিত। এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল ৭৫-এর 15ই আগস্ট। প্রথম কথাটা হচ্ছে যে 15ই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে। এটাকে আমাদের ইন্টারেস্টে হচ্ছে যে আমরা আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন করব, নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে। যখন 7 দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো টু এস্টাবলিশ প্রভিশনাল গভর্নমেন্ট ইন ক্যালকাটা, এই 7টা ক্লজ পড়ে সাইন করার পর, দস্তখত করার পরে নজরুল ইসলাম সাহেব ফিট হয়ে পড়ে গিয়েছিল যে এটা তো একদম একটা দাস খত, যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্য, তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গরাজ্যে পরিণত হবে বাংলাদেশ, তবু বাংলাদেশ। আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন উসমানী অ্যান্ড জেনারেল মানেকশ জয়েন্ট কমান্ড এস্টাবলিশ করার পর কথা ছিল যে জেনারেল উসমানী অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট উইল ইনভাইট General Manekshaw to come and be present as an auxiliary force commander, সহায়ক শক্তির কমান্ডিং চিফ হিসাবে in the Sunday ceremony, but the instrument will be signed by the Mukti Fauj commander-in-chief, who was General Usman, Colonel Usman. কিন্তু সেটা হতে দেওয়া হলো না। 16ই ডিসেম্বরে যে সারেন্ডার সেরেমনিতে হলো রেস করতে, সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীর কাছে, এবং সেখানে
সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে, আর ওদিকে নিয়াজি পাকিস্তানি আর্মির পক্ষে। সেখানে মুক্তিযোদ্ধারা কোথায়? আমরা পরে থাকলাম ঝাড়ুদার হিসেবে ইন্ডিয়ান আর্মির রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে, বনে বাজারে। আমাদের কি কোনো শহরগঞ্জে ঢোকার পারমিশন দিল না মুজিব সরকার, মানে তাজউদ্দিনের সরকার, আওয়ামী লীগ সরকার। সেই অবস্থায় কি প্রমাণিত, এটা এই ঘটনায় কি প্রমাণিত হলো? ইন্ডিয়া প্রমাণ করলো সারা বিশ্বে যে বাংলাদেশ জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি। বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রিমেচুরলি জন্ম দেওয়া হয়েছে as an outcome of Indo-Pakistan war, যেখানে ইন্ডিয়া জিতেছে। এইটা হলো ইতিহাসের শুরু। তারপর মুজিবকে যখন ছাড়া হলো, সে তো কিছুই জানতো না যে দেশ স্বাধীন হয়েছে, কোন মুক্তি ফৌজ বলে কিছু ছিল, হাজার হাজার লোক দেশচ্যুত হয়েছে, প্রাণ হারিয়েছে, কি জানতো? সে তাকে যখন ছেড়ে দেওয়া হলো, তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে বলল যে, ফোন করলো মুজিব, ফোন করে বলল যে আমি দেশে ফিরে যাচ্ছি। তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে কৃতজ্ঞতা জানতে চাই। তো তখন ইন্দিরা গান্ধী বলল, কৃতজ্ঞতা জানাবেন, আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করতাম, আপনাকে ঢাকায় সরাসরি আপনি যাবেন না, আপনি নয়াদিল্লি হয়ে যেতাম। মুজিব সেটাই করলেন, তিনি চলে গেলেন নয়াদিল্লি, লন্ডন হয়ে। সেখানে কি হলো, যেই 7 দফা চুক্তিতে সাইন করার পর প্রবাসী সরকার গঠন করেছিল তাজউদ্দিন আর নজরুল ইসলাম, সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সারেন্ডারের পর। ওই 7 দফা ভিত্তিতে, এবং সেই 7 দফাতে মুজিব স্বাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজে হাতে নিয়ে নিলেন। তাজউদ্দিনকে বললো, তাজউদ্দিন তুমি প্রাইম মিনিস্টার থাকবে না, আমি হোম প্রাইম মিনিস্টার। তারপর কি হলো, কোন নির্বাচন নাই, কিছু নাই। ওই 70-এর নির্বাচনের সুবাদে তারা ইন্ডিয়ার 4 স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানানো, হুবহু এক। শুধু তাই না, রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায়, আপ্লুত হয়ে যায় আবেগে, এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতের রচয়িতা। আমাদের দেশে তার চেয়েও প্রতিভাবান কবি কাজী নজরুল উপস্থিত থাকা সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপে দেওয়া হলো জাতীয় সঙ্গীত। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমি মনে করি না। কেন কোন বাংলাদেশে যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি, তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না? বা অন্য কারো গান হতে পারত জাতীয় সঙ্গীত। ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে, কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশি এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে এবং আমাদের
শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের জাতীয় সঙ্গীত রচনা করতে হবে। এটা কি ধরনের কথা? দ্যাট মিনস ইউ হ্যাভ নাথিং ইন ইউর হ্যান্ড। তারপর মুজিবকে দিয়ে রক্ষী বাহিনী সৃষ্টি করলো ইন্ডিয়া। তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা নামে মাত্র সামরিক বাহিনী, হাতে লণ্ঠন করে ঠনঠন, এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে। আর কারণ একটা সেনাবাহিনী তো রাখতেই হবে, কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী। ওই হাতে লণ্ঠন করে ঠনঠন, আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া। স্যার, ওই যে 7 দফাটা আমরা তো ইতিহাস পড়ে, আমরা তো আসলে সাক্ষী না, আমরা পড়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি। আপনার স্মরণ আছে 7 দফাটার কথা? কি কি ছিল ওই দফায়, যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখেন। দেখো আমি ভাই, আমি তো অ্যাকচুয়ালি 7 দফা একদম টোটো এগুলো আমার বইতে লেখা আছে। যারা এটা কেন জিজ্ঞেস করলাম স্যার, কারণ হচ্ছে মানে আপনি তো করতে পারবেন না স্যার, সেনাবাহিনী তো মানলে করতে পারবেন না স্যার। আমার পক্ষে হয়তো এখন রিকালেক্ট করা অফেন ডিফিকাল্ট, কারণ আমার মাথায় অনেক কিছু খেলা করে। জি স্যার। দু একটা জিনিস বলছি, যেমন ধরো মুজিব এবং তার সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মি অবস্থান করবে বাংলাদেশ। বাংলাদেশের কোন শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না। বাংলাদেশের কোন স্বাধীন বৈদেশিক নীতি থাকবে না। বাংলাদেশের শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, কৃষি ব্যবস্থা সবকিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছা মতো। তারা মুজিব বিরোধী কোনো মানুষকে বাঁচিয়ে রাখা হবে না। তার জন্য যত লোক মারা দরকার মারা হবে, যত লোককে লুলা ল্যাংড়া করা হবে, চক্ষু তুলে নেওয়া হবে, মেয়েদের ইজ্জত লুণ্ঠন করা হবে, কোনো সমস্যা নেই। এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ায় 40,000-এরও বেশি লোক মারা গেছে, সেটা সবাই জানে, প্রত্যেক আসছে। তারপর তোমার আমরা একটা করদ রাজ্যে পরিণত হয়ে গেলাম। কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি যে ইন্ডিয়ান সোলজাররা অবস্থান নেয়, তাহলে বিদেশ থেকে কোনো দেশেই বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি না। কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাস করে নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করছে ভারত, তাদের সেনাবাহিনীর মাধ্যমে, মুজিব সরকারের মাধ্যমে। অতএব এটা একটা ডিসপিউটেড টেরিটরি, এটা একটা স্বাধীন দেশ নয়। তাই আপনারা স্বাধীন কিভাবে রিকগনাইজ করবেন মুজিবের সরকারকে? এরপর এই অবস্থায় ইন্দিরা গান্ধী পড়ল মুসিবত, তো আজ মুজিব সরকার। তখন ইন্ডিয়ান সরকার ডিসাইড করলো যে ঠিক আছে, আমাদের সোলজার আমরা ফেরত নিয়ে আসবো, তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষী বাহিনী বানাই। তাই করা হলো। তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্ষী বাহিনী করলো। আর কি ধরনের অত্যাচার, অবিচার, কি ধরনের মানে হত্যাযজ্ঞ, গুম খুন এবং অনাচার অবিচার মুজিব সরকার করছিল, সেটা খতিয়ান তো তুমি আমার কি ভালো জানতে। অনেকে এই বিষয়ে লিখেছেন, সাহসী যারা তারা লিখেছেন, আমিও কিছুটা লিখেছি। সেখানেই শেষ হলো না। তারপর দেখা গেল
যে সেই সুতিকাগার থেকে মুজিব কায়েম করলেন একদলীয় এক ন্যায়তত্ত্ব স্বৈরাচার শাসন বাকশাল, এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেবেন সিদ্ধান্ত না হলে। এই বাকশালের মেম্বার সবাই। সেই বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল, তার নিষ্ঠুরতা এমন অসহনীয় পর্যায়ে চলে গেল। ইলিয়াস লুটপাট, মার ধর, চোরাচালান, নকল টাকা ছাপানো ভারত থেকে, এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করেছিল যে আল্লাহ এই মুজিব আমাদের চোখের মনে আমাদের বাঁচাবে, দেশকে স্বাধীন করবে, বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে। সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আজাদ দাও, নমরুদের হাত থেকে আজাদ দাও, আমরা তো শেষ মরে যাচ্ছি, সব কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা। এটা তো আমরা যারা সেনাবাহিনীতে তখন ছিলাম, যারা দেশপ্রেমী যোদ্ধা, তারা ঠিক মেনে নিতে পারেনি। যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের জান্তাদের অবিচার এবং দুরাচার। এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা সেনা বিপ্লব। অনেকে বলে মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় নাই, মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানের ঘটাকালে। সেনা অভ্যুত্থান তো আর খালে যাতে মার্বেল খেলে না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, সেভাবে বিপ্লবীদের সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের তরফ থেকে কিছু লোক প্রাণ হারায়। এটাই বাস্তবতা। কিন্তু তারা বিজয়ী হয়ে গেল, বিপ্লবীরা বিজয়ী হলো, তারা ক্ষমতা তাদের নিজে হাতে নিয়ে নিল। স্বতঃস্ফূর্ত ভাবে ইলিয়াস ঘোষণাটা অবশ্য আমি দিয়েছিলাম, স্বতঃস্ফূর্ত ভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর লাখো লাখো লোক, মানে দেশের রাস্তা ঘাট, গঞ্জ, শহর, বন্দর, নগর, গ্রাম, সবাই আনন্দ মিছিল বের করলো। আমরা তো এই সমস্ত লোকজনকে ডেকে নিয়ে আসিনি, স্বতঃস্ফূর্ত ভাবে লোকজন। আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল, তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে। এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল 15 আগস্টের 32 সামরিক অভ্যুত্থান। এবং পরবর্তীতে খালেদ মোশাররফের প্রতিক্রিয়াশীল কুচক্রীদের কুরাতার বিরুদ্ধে ঘটা 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব, এগুলো সব একই সূত্রে গাথা। তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি, ফার্স্ট রিপাবলিক ছিল 71 মুক্তিযুদ্ধ, তারই ধারাবাহিকতায় হয়েছে 75 আগস্ট বিপ্লব, তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে 1924 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি, চলমান বিপ্লবের গতিধারায়
সংগঠিত হবে চতুর্থ রিপাবলিক, মানে চতুর্থ বিপ্লব। আমি এবং আমার সাথী ভাইরা যারা এখনো বেঁচে আছে, যে অবস্থাতেই আছে, আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের, ছাত্র জনতা, তাদের বিপ্লবী কাণ্ডে কোন রকম অবদান রাখতে পারি, আমাদের নিজস্ব অভিজ্ঞতা, যোগাযোগ থেকে, তাহলে আমরা সেটা করতে প্রস্তুত, পিছপা হব না ইনশাআল্লাহ। এবং আমরা তাদেরকে শ্রদ্ধা, সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছি যে তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয়, তারা যাতে বিজয় সংগঠিত করে বিজয় অর্জন করে, তারা যাতে একটা সুখী, সমৃদ্ধ, শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাকে দুর্জয় ঘাঁটি হিসেবে স্থাপিত করতে পারে। এই আমার বক্তব্য। আচ্ছা, আমার চাওয়ার কিছু নাই। 15ই আগস্ট বাংলাদেশে নিযুক্ত ভারত এবং সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রদূত ঢাকায় ছিলেন না। ভারতীয় হাইকমিশনার সমর সেন গাড়িতে চেতে কলকাতা হয়ে 16ই আগস্ট ঢাকায় পৌঁছান। এরপর বেশ কয়েকটি বৈঠক করে 18ই আগস্ট তিনি বঙ্গভবনে যান। এক খণ্ড কাগজ হাতে সমর সেনকে সরাসরি প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদের সান্নিধ্যে দেখা যায়। মোশতাক দাঁড়ানো থাকতেই ভারতীয় হাইকমিশনার তার কূটনীতিক নোট করে শোনান। মোশতাক এরপর বিমর্ষ মুখে ধপ করে চেয়ারে বসে পড়েন। ওই কাগজে লেখা ছিল, যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাম পরিবর্তন করা হয় এবং কোনো দেশের সঙ্গে কনফেডারেশন করা হয়, তাহলে ভারতের সাথে থাকা বৈধ চুক্তির আওতায় ভারতের সেনাবাহিনী যথাযথ পদক্ষেপ নেবে। কিন্তু আপনি যদি নাম পরিবর্তন এবং তথাকথিত কনফেডারেশনের ধারণা থেকে বিরত থাকেন, তাহলে ভারত 15ই আগস্ট থেকে যাই ঘটুক না কেন তাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচনা করবে। ভারতের কলকাতার দ্য স্টেটসম্যানের সম্পাদক মানস ঘোষ এভাবেই 2011 সালের 15ই সেপ্টেম্বর এক নিবন্ধে সেই সময়কার পরিস্থিতি বর্ণনা করেছেন। সবাইকে হতচকিত করে দিয়ে 1975 সালের 15ই আগস্ট সেনাবাহিনীর একটি অংশ বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের হত্যা করে রাতারাতি দেশের ক্ষমতা নিয়ে নেয়। মধ্যম সারির ওই কর্মকর্তাদের পছন্দে নতুন রাষ্ট্রপতি হন খন্দকার মোশতাক আহমেদ। কিন্তু বঙ্গভবনে থেকে দেশ পরিচালনায় নেপথ্য ভূমিকা রাখছিল হত্যাকারী মেজররা। হত্যাকাণ্ডে জড়িত কর্মকর্তারা সেনাবাহিনীর নামে ক্ষমতা দখল করলেও তাদের পেছনে পুরো বাহিনীর সমর্থন ছিল না। বরং কয়েকজন মেজর বঙ্গভবন থেকে আদেশ নির্দেশ দিচ্ছেন সেটা মানতে পারছিলেন না সামরিক বাহিনীর অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা। আবার হঠাৎ করে ক্ষমতা পাওয়া খন্দকার মোশতাক আহমেদও ক্ষমতা আরও পোক্ত করার চেষ্টা করছিলেন। সেই সময় আন্তর্জাতিক রাজনীতিতেও চলছিল নানা হিসেব নিকেশ। পরবর্তী কয়েকদিনের ঘটনা প্রবাহে সেসব পরিষ্কার হয়ে যায়। সে সময় ঢাকায় কর্মরত বিভিন্ন কর্মকর্তা, গবেষকের লেখা এবং বিভিন্ন দলিলে 15ই আগস্টের পরবর্তী সময়ে ঢাকায় যা ঘটেছিল তার চিত্র পাওয়া যায়। সেই সময় ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন ডেভিড ইউজিন বোস্টার। তিনি যেসব তার বার্তা পাঠিয়েছিলেন তাতে সেই সময়কার বেশ কিছু ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন উঠে এসেছে। লেখক ও গবেষক মিজানুর রহমান খান মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড বইতে তার কিছু উল্লেখ করেছেন। যেমন, রাতারাতি জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ বলা শুরু হয়। 15ই আগস্টের পরের প্রথম সপ্তাহে রেডিও ও টেলিভিশনে জাতীয় সঙ্গীত ছাড়া রবীন্দ্রসঙ্গীত এবং ভগবদ্গীতা পাঠ বন্ধ করে দেওয়া হয়েছিল, যদিও কিছুদিন পরে আবার তা চালু হয়। ফলে দেশটি ইসলামী প্রজাতন্ত্র হতে যাচ্ছে বলে প্রথম দিকে পাকিস্তান এবং সৌদি আরব যে ধারণা করেছিল সেটি ভুল বলে প্রতীয়মান হয়। তার বার্তায় মিস্টার বোস্টার লেখেন,
মুজিববিহীন একটি সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পর এখন মনে হচ্ছে দেশটি বড়ই অনিশ্চয়তার কবলে। ক্ষমতার কেন্দ্র যে কোথায় তা এখনও স্থির হয়নি এবং ভারতের ভয় বাতাসে ভাসছে। শেখ মুজিবুর রহমানের সরকারের সঙ্গে ভারতের ছিল ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু খন্দকার মোশতাক আহমেদ পাকিস্তানের সঙ্গে পুনরায় সম্পর্ক তৈরি করতে চাইছিলেন। তখন বাতাসে গুজব ভাসছিল যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের একটি কনফেডারেশন হতে পারে। সেই আশঙ্কা থেকেই খন্দকার মোশতাককে সতর্ক করে দিয়েছিলেন ভারতীয় হাইকমিশনার। শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পরের কয়েক সপ্তাহে কী ঘটছিল সেই সময়ের পত্রপত্রিকা থেকে তা আজ করা যায়। দৈনিক ইত্তেফাকের ১৬ই আগস্ট সংখ্যার শিরোনাম ছিল খন্দকার মোশতাকের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর ক্ষমতা গ্রহণ। আরেকটি খবর ছিল উপরাষ্ট্রপতি, ১০ জন মন্ত্রী ও ৬ জন প্রতিমন্ত্রীর শপথ। এদিকে আরেকটি খবর ছিল কালোবাজারি এবং দুর্নীতি ঠেকাতে শেখ মুজিবের সরকার যে ১০০ টাকার নোট বাতিল বলে ঘোষণা করেছিল, সেখানে সংশোধনী এনে বলা হলো যাদের কাছে অচল ১০০ টাকার নোট আছে তারা ৮,০০০ টাকা পর্যন্ত বদলে নিতে পারবে। রেড ক্রসের তৎকালীন চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার সঙ্গে আগে একটি ঘটনা নিয়ে বিরোধ তৈরি হয়েছিল মেজর ডালিমের। ফলে ক্ষমতা নেওয়ার পরে ১৫ই আগস্টেই এক আদেশে রেড ক্রস চেয়ারম্যান পদ থেকে তাকে অপসারণ করে বিচারপতি বি.এ. সিদ্দিকীকে ওই দায়িত্ব নিযুক্ত করা হয়। ১৫ তারিখ থেকেই কারফিউ জারি করা হয়। এরপর ২০শে আগস্ট সারা দেশে মার্শাল ল জারি করা হয়, তবে ঘোষণায় বলা হয় এটি কার্যকর হবে ১৫ই আগস্ট থেকে। সেদিন দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছিল রাষ্ট্রপতি কর্তৃক সর্বসময় ক্ষমতা গ্রহণ। পত্রপত্রিকার খবর অনুযায়ী সেদিন খন্দকার মোশতাক আহমেদের সঙ্গে দেখা করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত, সোভিয়েট চার্জ ডি অ্যাফেয়ার্স এবং ভারতীয় রাষ্ট্রদূত। সেদিন আরও একটি আদেশ জারি করেন খন্দকার মোশতাক। শেখ মুজিবুর রহমান যে রাষ্ট্রপতির আদেশে মেজর ডালিম এবং মেজর নূরকে সেনাবাহিনী থেকে অবসর দিয়েছিলেন, ২২শে আগস্ট সেই ৯ নম্বর আদেশ বাতিল করা হয়। পরের দিনে দৈনিক বাংলায় এটাই ছিল শিরোনাম। যেসব দেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, মোশতাক সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তাদের স্বীকৃতি আসতে শুরু করে। এর মধ্যে শুরুতেই রয়েছে পাকিস্তান, এরপর একে একে সৌদি আরব, ইরান, কাতার, সুদান এসব দেশও বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ১লা সেপ্টেম্বর চীনও বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এর আগে ২২শে আগস্ট অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে সাবেক উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের ২৬ জন নেতাকে গ্রেফতার করা হয়, যাদের বেশিরভাগই ছিলেন আগের মন্ত্রিপরিষদের সদস্য। শুরু থেকেই সেনাবাহিনীর কর্তৃত্ব নিয়ে অস্বস্তিতে ছিল ক্ষমতা গ্রহণকারী মেজরদের দলটি। আগস্টে ২৪ তারিখে সেনাবাহিনীতে বড় ধরনের পরিবর্তন আনা হয়। এক জেনারেলের নীরব সাক্ষী স্বাধীনতার প্রথম দশক বইতে মেজর জেনারেল অবসর মইনুল হোসেন চৌধুরী লিখেন, ক্ষমতায় এসেই এই সরকার তাড়াহুড়ো করে সেনাবাহিনীতে পরিবর্তন আনে। জেনারেল ওসমানীকে একজন ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদায় রাষ্ট্রপতির সামরিক উপদেষ্টা করা হল। উপসেনাপতি মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাপতি করা হয়, আর পূর্বতন সেনাপতি মেজর জেনারেল সাফিউল্লাহকে অব্যাহতি দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয় নিস্ত করা হয় রাষ্ট্রদূত নিয়োগের জন্য। বাকশাল ব্যবস্থা আগেই বাতিল বলে ঘোষণা করা হয়েছিল। এরপর ৩০শে আগস্ট আরেকটি অধ্যাদেশ জারি করে দেশে রাজনৈতিক দল বা কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। তবে পরে অক্টোবর মাসে একটি বেতার ভাষণে খন্দকার মোশতাক ঘোষণা দেন ১৯৭৭ সালের ২৮শে ফেব্রুয়ারি দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ১৯৭৬ সালের ১৫ই আগস্ট থেকে আবার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করা যাবে। এর আগে আওয়ামী লীগের সরকার দেশের ১৯টি জেলাকে বিভক্ত করে ৬১টি জেলায় রূপান্তর করে গভর্নর নিয়োগের পরিকল্পনা করেছিল। তখন ২৮শে আগস্ট সেই ব্যবস্থা বাতিল করে পুনরায় ১৯টি জেলা চালু করে জেলা প্রশাসকদের হাতে দায়িত্ব দেওয়া হয়। সেই সঙ্গে আটককৃত আওয়ামী লীগ ও বাকশালের নেতাদের বিচারের জন্য কয়েকটি মার্শাল বিশেষ ও সংক্ষিপ্ত আদালত গঠন করা হয়। আদেশে বলা হয় দুর্নীতি, অবৈধ সম্পত্তি অর্জন এবং বেআইনি অস্ত্র রাখার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। ১৫ই আগস্ট থেকে ঢাকা বিমানবন্দরের আন্তর্জাতিক ও আঞ্চলিক বিমান চলাচল বন্ধ ছিল বলে ধারণা করা যায়, কারণ ইত্তেফাক আগস্টের ২০ তারিখে একটি সংবাদ প্রকাশ করে যে ১৯শে আগস্ট থেকে ঢাকা বিমানবন্দর আবার খুলে দেওয়া হয়েছে।
এই সময় এই সব কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা হচ্ছিল বঙ্গভবন থেকে। সরকার বা সেনাবাহিনী নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সরকারের নীতি কী হবে, এমনকি সেনাপ্রধানের দায়িত্ব কী হবে, সেই সবও মেজররা দল নির্ধারণ করে দিচ্ছিল। সেই সময় সেনা সদরে ক্যাপ্টেন হিসাবে কাজ করতেন মেজর জেনারেল অবসর মুহাম্মদ ইব্রাহিম। সেনাবাহিনীর অভ্যন্তরে 28 বছর বইতে তিনি লিখেন, 1975 সালের 15ই আগস্ট থেকে 3রা নভেম্বর 2 মাস 18 দিন সেনাবাহিনী অনেকটা দ্বৈত কমান্ডে চলেছিল। আমরা যারা জুনিয়র ছিলাম আমরা কোনো মতেই বুঝতে পারছিলাম না যে দেশ বা সেনাবাহিনী কিভাবে চলছে বা কাজ করছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়া এবং সেনাবাহিনীর একটি অংশের গঠিত সরকার নিয়ে তখন ডিপ্লোম্যাটিক মহলের নানা হিসেব নিকেশ শুরু হয়েছিল। যেসব মুসলিম দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল তাদের ধারণা ছিল বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হবে। বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার সময় পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশ নামে স্বীকৃতি দিয়ে অন্য সব দেশকেও স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছিল। মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড বইতে মিজানুর রহমান খান লিখেছেন, মার্কিন দলিলগুলো থেকে দেখা যাচ্ছে যে ওই সময় বাংলাদেশি মুক্তিযুদ্ধের বিরোধিতা করা কিছু দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছ তাদের স্বপ্নের ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশের নতুন নেতাদের ক্ষমতায় টিকে রাখার জন্য। সেই সময় বাংলাদেশে মোস্তাক সরকারের মধ্যে একটা ভীতি কাজ করছিল যে ভারত হয়তো বাংলাদেশে সেনা পাঠাতে পারে। একই আশঙ্কা করছিল তাদের প্রতি সহানুভূতিশীল পাকিস্তানও। তবে তারা এও ভাবছিল যে এরকম কিছু ঘটলে সৌদি আরব সহ ইসলামী দেশগুলো নিশ্চয়ই বাধা দেবে। সামরিক অভ্যুত্থানের পর নতুন সরকারের প্রতি মার্কিন স্বীকৃতি আদায় বিশেষ গুরুত্ব দিয়েছিল মোশতাক সরকার, কিন্তু আমেরিকা এক্ষেত্রে সতর্ক পর্যবেক্ষণের নীতি নিয়েছিল। পাকিস্তানের সঙ্গেও নতুন করে সম্পর্ক স্থাপনের নীতি নিয়েছিল খন্দকার মোশতাকের সরকার। ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশকে স্বীকৃতি জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো যে বার্তা পাঠিয়েছিলেন তার জবাব দেন খন্দকার মোশতাক। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মিস্টার বোরস্টার তার বার্তায় লেখেন, গত সন্ধ্যায় বাংলাদেশ বেতার একটি খবর প্রচার করেছে। এই বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টোর কাছে প্রেসিডেন্ট মোশতাকের প্রেরিত পত্রের একটি বয়ান রয়েছে। খবরে উল্লেখ করা হয় যে ভুট্টো এর আগে মোশতাকের কাছে যে বার্তা পাঠিয়েছিল এটি তার জবাব। এতে বলা হয়েছে যে বাংলা। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।